নমস্কার বন্ধুরা, কাহিনীতে আপনাদের আবারও স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে। কাহিনীর আজকে নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি অসাধারণ ছোট গল্প ফল্গু ধারা। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। আমাদের প্রতিদিনকার পথে কত ঘটনা ঘটে, কত মানুষ আসে যায়। যারা পথ হতে সরে যায় তাদের কাউকে আমরা একেবারে হারিয়ে ফেলি, ভুলে যাই। আবার কাউকে কখনো সম্পূর্ণ বিস্মৃত হতে পারিনি, কারণে অকারণে মনে পড়ে যায়। আর হারানোর ক্ষতিটা যেন বড় বেশিই লাগে। কত তীব্র অনুভূতি কোমল হয়ে আসে, সন্ধ্যা মেঘের মতো আস্তে আস্তে মিলিয়ে যায়। আবার তুচ্ছ কোনো ঘটনা চিরদিনের মতো মনে দাগ রেখে যায়। ছোটবেলার কথা ভাবতে গেলেই আমার সর্বপ্রথম মনে পড়ে তুষার মামির কথা। তিনি সকলের মধ্যে থেকেও কেমন যেন অসাধারণ ছিলেন। আর তার সেই সাদা পাথরে গড়া মূর্তির মতো মুখে এমন একটা মহিমাময়ী ভাব ছিল যা আমাকে অভিভূত করে দিত। কিংবা সেটা হয়তো আমার অভিভূত হওয়ারই বয়স, নইলে সকলেই তো তুষার মামিকে দেখেছে। মুগ্ধ হওয়া দূরের কথা, সকলের মুখে তার সম্বন্ধে বিরুদ্ধ সমালোচনায় শুনেছি। বরং আমার অন্য মামিরা বলতেন তুষার বউয়ের নাকি অত্যন্ত অহংকারী স্বভাব। কেউ আবার বলতেন রূপের, কেউ বলতেন বিদ্যের। তাছাড়া আর তো অহংকার করবার ভগবান তার জন্য রাখেননি কিছু। আমি তাকে দেখি আমার মামার বাড়িতে একরকম আশ্রিতার মতোই। দূর সম্পর্কের জ্ঞাতিদের বউ তিনি। স্বামী নাকি তার তখন নিরুদ্দেশ। বুড়ো এক শ্বশুর ছিলেন। আমার মামার বাড়ি থেকে খানিকটা দূরে তাদের পুরনো আমতলের দোতলা কোঠা। অনেক জায়গা ভেঙে চুরে গিয়েছে। সেইখানেই তুষার মামি প্রতিদিন দুবেলা শ্বশুরকে খাবার নিয়ে গিয়ে খাইয়ে আসতেন। পরের অন্ন গ্রহণ করতে তার লজ্জা ছিল না, কিন্তু পরের বাড়ি এসে প্রতিদিন পাত পেতে খেতে নাকি তার অপমান বোধ হতো। রান্নাঘরের পিছন দিয়ে একটা রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে গেলে তুষার মামিদের বাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছানো যেত। রান্নাবান্না শেষ হলেই ভাত বেড়ে নিয়ে বাড়ির একটা ছোট্ট ছেলেকে সঙ্গে করে তিনি শ্বশুরকে খাওয়াতে যেতেন। একদিনের জন্যেও তার ব্যতিক্রম হতো না। পরে শুনেছিলাম তুষার মামির শ্বশুর মানে মার ওই ছোট কাকা নাকি ভয়ানক মাতাল ছিলেন। সেই জন্যেই মামি সেখানে থাকতে পারতেন না। সত্যি তার রাজরানীর মতো গম্ভীর মুখের ভাবে আশ্রিতার দীনতা একেবারেই স্পর্শ করত না। তাই পরের বাড়ি থাকাটা যেন তাকে মোটেই মানাতো না। আমার ছেলে বয়সের কল্পনাপ্রবণ মনে হতো ইচ্ছে করলেই তুষার মামি এক্ষুনি অদ্ভুত একটা কিছু করে ফেলতে পারেন। সকলে দেখবে যাকে আমরা নেহাত সাধারণ মেয়ে বলে ভাবছি সে আসলে এক ছদ্মবেশিনী রাজকন্যা। সে থস্তি এসে পিঠে তুলে নিয়ে যাবে। এমন আরও সব রূপকথায় পড়া ঘটনার সঙ্গে তুষার মাকে মিলিয়ে অনেক কিছু কল্পনা করেছি। তুষার মাকে আমি দেখেছিলাম মাত্র মাস 4। তারপরে তার জীবন নাট্যের শেষ জবনিকা পড়ে গেল। বাবার সঙ্গে থাকতাম দূরে প্রবাসে। জ্ঞানে প্রথম বাংলাদেশে আসি 13 বছর বয়সে। দীর্ঘকালের ব্যবধানে মার আবার সন্তান সম্ভাবনায় বাবা ব্যস্ত হয়ে আমাদের মামার বাড়ি পাঠিয়ে দেন। দাদামশাই দিদিমা তখনও বেঁচে আছেন। আসবার সময় আমার যে কি একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল তা বর্ণনা অতীত। ছোটবেলার জীবনটা আমার বেশিরভাগ কেটেছে বইয়ের মধ্যে, তাই সব জিনিস কল্পনার রং চড়িয়ে দেখা আমার স্বভাব ছিল। তাই এই প্রথম মামার বাড়ি যাওয়া ও বাংলাদেশ দেখার মধ্যে যে উত্তেজনা ছিল তা আমার বয়সের মেয়েরা ঠিক অনুভব করতে পারবে না। মাকেও দেখলাম বাসা থেকে আসবার আগে
কদিন ধরে যে বিষণ্ণ নিরানন্দ ভাব ঘিরে রেখেছিল সেটা গাড়িতে উঠবার সঙ্গে সঙ্গেই কমে এলো। খানিকটা দূরে যেতেই বাপের বাড়ির আত্মীয় স্বজনের কথায় ছোটবেলার খুঁটিনাটি গল্পে একেবারে মেতে উঠলেন। বাবা প্রথমটা না হুঁশ করে উত্তর করেছিলেন, এক সময় দেখলাম ঘুমিয়ে পড়েছেন। বাবার মুখের দিকে চেয়ে কষ্ট হলো। আহা, আমরা না হয় নতুন জায়গায় যাব, কত সব নতুন কিছু দেখব বলে এত আনন্দ হচ্ছে, কিন্তু বাবাকে তো আবার দুদিন পরেই এই পথ দিয়ে একলা ফিরতে হবে। আমাদের মিরাটের বাসায় বাবা আছেন, অথচ আমরা নেই এই কথা যেন ভাবাই যাচ্ছিল না। কিন্তু মার আনন্দেও দোষ দেওয়া যায় না। মা নাকি এই 9 বছর পরে বাপের বাড়ি যাচ্ছেন। যেমন আমার তেমন তো তারও, বরং আরো বেশি। ভাই বোন দাদা দিদি আরো কত কি তার কাছে, যা আমার নেই। বাবা ঘুমিয়ে পড়ার পর মার সঙ্গে চুপি চুপি গল্প করতে করতে মামার বাড়ির প্রায় সকলকেই চিনে নিলুম, এবং মনে আর সন্দেহ রইল না। দিদিমা দাদু মামা মাসিদের কথা তো ছেড়েই দাও, গ্রামের সকলের সঙ্গেও তেমন আর নতুন করে পরিচয় করাতে হবে না। মায়ের নতুন ঠান্দি, রাঙাখুড়ি, পদ্ম দিদি, বিপিন ভাইপো, ও বাড়ির ছোট কাকা আর রাজীব দাদাকে তো অনায়াসেই চিনে ফেলতে পারবো। এমনকি সন্দেশের দোকানে চিন্তামণি ময়রাটাকে পর্যন্ত, যদি তিনি বেঁচে থাকেন। মা তো বললেন তখনই খুব বুড়ো ছিল। মা বললেন চিন্তামণির ছোট ছেলে লালমোহনের সঙ্গে মা নাকি ছোটবেলায় অনেক খেলেছেন। আশ্চর্য রকমের অবাক হয়ে যায়। মার এখনকার এই জীবনের সঙ্গে এই কথাটা যেন কিছুতেই খাপ খাওয়ানো যায় না। মায়ের এই দিকটা যেন একটা চাবি দেওয়া বন্ধ বাক্স ছিল, হঠাৎ ডালা খুলে গিয়ে সব একসঙ্গে ছড়িয়ে পড়তে চায়। এত কথাই বা মায়ের সঙ্গে কবে কইতে পেয়েছি। সেখানে সেই রুটিন বাঁধার সময়ে লেখাপড়া, সেলাই, গান ইত্যাদির ফাঁকে ফাঁকে মাকে যতটুকু পেতাম তাতে সম্পূর্ণতা ছিল না। কোনো কোনো ভদ্রমহিলা বেড়াতেও আসতেন মাঝে মাঝে, তাদের সঙ্গে মার যা গল্প সে আমি মুখস্থ বলে দিতে পারতাম, এমনই কেতা দুরস্ত একঘেয়ে কথাবার্তা। মামার বাড়ি গিয়ে কি করতে হবে না হবে সে সব কিছু শিক্ষা হলো। যদিও সেটা নিহাত গণ্ডগ্রাম নয়, কলকাতারই কাছাকাছি একটা জায়গা, তবু বাংলাদেশের পল্লীগ্রাম তো। আমাদের দূর দূরান্ত প্রবাস জীবনের সঙ্গে অনেক প্রভেদ। গাড়ি থেকে নেমেই সেটা কিছু কিছু বুঝতে পারলাম। আমরা আসবো বলে পাড়ার অনেক লোক মামার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিলেন, কারণ মায়ের বাপের বাড়ি আসাটা একটা অপ্রত্যাশিত ঘটনা। গাড়ি থেকে নামতেই একটু যেন হাসাহাসির ভাব দেখলাম সকলের মধ্যে। দমে গেলাম বেশ কিছু। একেই তো আমার মুখচোরা স্বভাবের জন্য এত লোক দেখেই ঘাবড়ে গিয়েছিলাম, তারপর আবার এই হাসাহাসি। যদিও পরে জেনেছিলাম বাবার আদর করে দেওয়া প্রকাণ্ড ডলটা কোলে করে নামাই নাকি আমার বড় ভয়ানক ভুল হয়ে গিয়েছিল। এত বড় লম্বা মেয়ে ফ্রক পরে চুলে রিবন বেঁধে পুতুল কোলে করে গাড়ি থেকে নামা, এসব দিকে লোকের চোখে বীজ সদৃশ ঠেকবে মা বুঝতে পেরেছিলেন, কিন্তু বাবার ভয়ে কিছুই বলতে পারেননি। বাবা ফিরে যাওয়ার পর আমি কিন্তু বেশিরভাগ সময় শাড়ি পরে কাটিয়েছি। প্রণাম, আশীর্বাদ, নানা রকম কাণ্ড কারখানা একটু কমতেই দিদিমা আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, মেয়ে যে তোর মাথা ছাড়ালো কমলি, খুব তো মেম তৈরি করেছিস দেখছি, সাহেব জামাই পাবি তো। মা হাসলেন। দিদিমাকে দেখলে মোটেই মনে হয় না আমার মায়ের মা। ছোটখাটো রোগা গড়ন, ক্ষণক্ষণে গলা, তবে বেশ হাসি খুশি ভাব, মোটের ওপর মন্দ লাগে না। এই সময়েই প্রথম দেখি তুষার মাকে। একটা থামের আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিলেন। এগিয়ে এসে আমার হাত ধরে বললেন, চলো মীরা, হাত মুখ ধোবে। মাকে সুন্দরী বলে আমার মনে মনে বেশ কিছু গর্ব ছিল, কিন্তু তুষার মাকে দেখে সে গর্ব অনেকটাই কমে গেল। ওর এই তুষারের মতো সাদা রঙের জন্যই নাকি এই নাম। বড় হয়ে মনে হতো মনটাও তার ছিল চির তুষারাবৃত। তার সঙ্গে ঘরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম।
তিনি আমার হাত থেকে পুতুলটা নিয়ে একটা আলমারির মাথায় তুলে রেখে বললেন, এটা এখন এখানেই থাক, পরে খেলা করো, বুঝলে? এসে মুখ ধুয়ে জামা টামা ছাড়বে। শাড়ি নেই তোমার? বললাম, আছে আমার সুটকেসে, কিন্তু সিল্কের। সিল্কের? আচ্ছা তা হোক। তোমরা অনেকদিন পরে এসেছো কি না, নানা রকম লোক আসবে দেখতে। শাড়ি পরে থাকলে বেশ দেখাবে, কেমন? নেহাতি বোকা ছিলাম না। উদ্দেশ্য যে খালি ভালো দেখানোই নয়, কিছু কিছু বুঝলাম। সেই মুহূর্তেই তুষার মামিকে খুব আপনার বলে মনে হলো। এই তুষার মামির কথা মার মুখে আমি আগে শুনিনি। মোটে নাকি 7 বছর তার বিয়ে হয়েছে। তার পক্ষে কিন্তু একটু বড়ই দেখায়। মার সেই রাজীব দাদার স্ত্রী ইনি। রাজীব মামা নাকি চিরকালই একটু উড়ো উড়ো স্বভাবের। অনেক বয়স পর্যন্ত অবিবাহিত থেকে হঠাৎ বাড়ির লোককে না জানিয়ে এই বিয়ে করে আনেন। হয়তো মামির এই অসাধারণ রূপই তার কারণ। তারপর কিছুকাল বেশ ভালোভাবে নাকি সংসারও করেছিলেন, চাকরিও করেছিলেন কিছুদিন। তবে বাপ মাতাল বলে বাপের সঙ্গে তার বনতো না। মাঝে মাঝে ঝগড়া করে পালিয়ে যেতেন। এখন প্রায় 1 বছর হলো আর আসেননি। গ্রামের রাষ্ট্র যে সন্ন্যাসী হয়ে নাকি এক সাধুর সঙ্গে চলে গেছেন তিনি। কিন্তু তলে তলে সকলেই বলতো স্বদেশী দলে নাকি যোগ ছিল তার, পুলিশের ভয়ে লুকিয়ে আছেন। কিন্তু মামিকে আর কেউ ভালো চোখে দেখতে পারল না, যেন এই দুর্ঘটনার জন্য মামিই দায়ী। মামি শ্বশুরও দুবেলা খেতে বসে এমন সব দুর্বাক্য বলতেন, আমার রাগে মনে হতো মামি যদি ভাত না নিয়ে আসে, বুড়ো না খেয়ে শুকিয়ে থাকে তো বেশ হয়। আমি আসার পর থেকেই সঙ্গে আসাটা আমার অবশ্য কর্তব্যে দাঁড়িয়েছিল। এই পথটুকু মামিকে একলা নিজস্ব করে পাবো সেই লোভে। একদিন রাত্রে বুড়ো এমন বেগ তারে হয়ে উঠত যে খাবার ছড়িয়ে বাটি গেলাস ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে একাকার করতেন। মামির কিন্তু বিরক্তি দেখিনি। তিনি নিঃশব্দে বাসনগুলো কুড়িয়ে নিয়ে চলে আসতেন। আমি প্রায় জিজ্ঞেস করতাম, মামি তোমার রাগ হয় না? তিনি আমার মুখের দিকে চেয়ে হাসতেন, বলতেন, গুরুজনের উপর কি রাগ করতে আছে ভাই, সহ্য করতে হয়। এই শিক্ষাই তো তার ছিল। কিন্তু শেষকালটায় যা করলেন তা যেন রহস্যাচ্ছন্ন হয়ে রইল আমার কাছে। আমার নিজের বড় মামিকে কিন্তু মোটেই ভালো লাগতো না আমার। সব সময়ে তার মুখে চোখে একটা ব্যঙ্গ বিদ্রুপের ভাব লক্ষ্য করেছি। মার সঙ্গে অবশ্য তার পরিহাসেরই সম্বন্ধ, কিন্তু পরিহাস আর উপহাস এক জিনিস নয়, সেটা আমি তখনও বুঝতে পারতাম। আমি সর্বদা তুষার মামির কাছে থাকতে ভালোবাসতাম বলেই বড় মামি প্রায় নানা রকম কথা বলতেন। একদিন তো স্পষ্টতই বললেন, বিদুষী কলাবতীর কাছে দিনরাত্রি থেকে থেকে মেয়েটির তোমার পরকাল ঝরঝরে হয়ে গেল ঠাকুরজি, এই বেলা সাবধান হয়েও। আমি তো বাড়ির একটা মেয়েকেও ওদিকে মারাতে দিই না। মা হেসে বললেন, তুষার বউ নাকি বোনার কাজ বেশ জানে, তাই শেখে ভাই। লেখাপড়ার তো দফা রফা হয়েছে, একটা কাজের যদি চর্চা থাকে মন্দের ভালো আর কি। বড় মামি মুখ টিপে হেসে বলে, ভালো হলেই ভালো, বলে চলে গেলেন। মার মুখের দিকে ভয় ভয় তাকালাম, কিন্তু মা বারণ করলেন না কিছু। আর একদিন দিদিমার বোনঝি, মার পদ্ম দিদি, আমাকে আড়ালে ডেকে বললেন, দিন রাত তুই ছুরির সঙ্গে ফুসফুস বুজবুজ করিস কিসের লাভ? ছেলেপুলের সঙ্গে থাকবে, তা নয় সমবয়সী খেলুড়িদের সঙ্গে ঠেকারে কথাই কওয়া হয় না। দিন রাত বুড়ো মেয়ে ছেলেটা নেয়াজ ধরে থাকা, ওর সঙ্গে মিছো না বাচ্চা, পেটে ওর অনেক শয়তানি। আমার কিন্তু মনে হলো আসলে তুষার মামির দোষ ছিল না। রাজীব মামা চলে যাওয়াতে উনি গলগ্রহ হয়েছিলেন বলেই সকলের জাত ক্রোধ। সমবয়সীদের সঙ্গে মিশবার চেষ্টা করে দেখেছি আমি, কোথায় যে বাঁধে বুঝতে পারি না, কিন্তু মিশতেও পারি না। তাই সকলের বারণ সত্ত্বেও আমার এই নিরাপদ আশ্রয়টি আঁকড়ে ধরে রইলাম।
মা বলতেন তুষার মামি স্বামীকে দেবতার মতো দেখেন। তখন ঠিক বুঝতে পারতাম না, কিন্তু কিছু যেন অনুভব করতাম। কখনো কোনো সময়ে আমার সঙ্গে গপ্প করতে করতে রাজীব মামার কথা উঠলে মুখটা যেন তার আলো হয়ে উঠত। একদিন বললেন, মীরা, তোমার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। তুমি এখানকার মেয়েদের মতো অত পাকা নও। এইরকম সবল মেয়েই আমার পছন্দ হয়। অথচ বড় মামি মেজ মামি যখন তখন বলতেন, এত বড় মেয়ে তোমার, কি ন্যাকা ঠাকুরজি। তুষার মামির গলায় একটা লকেট দেওয়া সরু সোনার চেন ছিল। আমার যেমন সব সৃষ্টি ছাড়া প্রশ্ন ছিল। একদিন বললাম, আচ্ছা মামিমা, রাজীব মামা কিরকম দেখতে ছিলেন? মামি একটু ইতস্তত হয়ে লকেটটা খুলে দেখালেন। ছোট্ট ফটো, ভালো বোঝা গেল না। মুখটা তো ভালোই মনে হলো। মামি লকেটটা বন্ধ করে মাথায় ঠেকিয়ে সেমিজের মধ্যে নামিয়ে দিলেন। তারপরই অন্য কথা পেরে সে কথা চাপা দিয়ে ফেললেন। নিজেকে প্রকাশ করতে চাইতেন না তিনি মোটেই। রাজীব মামা যে তাকে এত দুঃখের মধ্যে ফেলে রেখে গেছেন তার জন্য অনুযোগ করতেন না কখনো। মাসের মধ্যে 2টি দিন ছিল তুষার মামির ছুটি। ওর শ্বশুর শহরে যেতেন পেনশন আনতে। কোন বন্ধুর বাড়ি উঠতেন জানি না, পরদিন আসতেন। পেনশন যা পেতেন তাতে নাকি তাদের দুজনের স্বচ্ছন্দেই চলে যেতে পারত। শুধু মদ খেয়ে নষ্ট করতেন বলেই ওদের এত কষ্ট। এমনই একদিন সন্ধ্যাবেলা একটা হারিকেন হাতে তুষার মামি আমায় বললেন, মীরা, একবার যাবে আমার সঙ্গে ও বাড়ি? আমি আশ্চর্য হয়ে বললাম, কেন গো, আজকে তো ছোট ঠাকুরদা নেই। তা হোক, এমনি চলো না, ঠাকুর ঘরে আলো দিয়ে আসবো, আজ লক্ষ্মী পুজো কি না। আমরা বেরুচ্ছি, পদ্মমাসি হেঁকে বললেন, কি গো, কোথায় যাচ্ছ ভর সন্ধ্যেবেলা? এত সামান্য কথায় ভয় পাবার কি আছে আমি বুঝলুম না। দেখলাম তার মুখটা ভয়ে নীল হয়ে গেছে। শুকনো গলায় বললেন, আজ লক্ষ্মী পুজো তো, ঠাকুর ঘরে একবার সন্ধ্যেদীপ দেব, তাই। আমরা বেরুতেই শুনলাম পদ্মমাসির গলা, নকির কপাল আজ ফিরল বড় বউ। বলে না সেই, রাখালি কত খেলায় দেখালি। 7 জন্মে তো এসব হুঁশ হয় না, 2টি ধিঙ্গি হয়েছে সমান। কমলির মেয়ের আঁকেরটি খেলে। আরও কি যে বললেন কে জানে, আর শুনতে পেলাম না। আমি কিন্তু সেদিনকার ব্যবহার ভালো বুঝতে পারলাম না। ও বাড়ি গিয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে, ঠাকুর ঘরে প্রদীপ দিয়ে বেরিয়ে এসে মামিমা হঠাৎ আমার হাতটা চেপে ধরে বললেন, তুমি একবারটি এখানে একলা থাকতে পারবে মীরা? লক্ষ্মী মেয়ে, আমি শুধু ওপরটা দেখে আসব। সত্যি কথা বলতে কি, এই অন্ধকার পুরো বাড়ির দিকে চেয়ে আমার সাহসে কুলোলো না। ভয় ভয় বললাম, আমিও যাই না মামিমা। মামিমা কেমন যেন ব্যাকুল হয়ে বলে উঠলেন, না না লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, তুমি আলোটা নিয়ে থাকো, আমি এমনি যাচ্ছি একবারটি। পারবে না? কি মিনতি স্বর! বুকে রক্ত হিম হয়ে এলেও ঘাড় নেড়ে সম্মতি দিলাম। মামিমা অন্ধকারের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। একটু পরে যখন এলেন, স্পষ্ট দেখলাম হাত পা ঠকঠক করে কাঁপছে তার, গলা স্বরও কাঁপা। বললেন, মীরা, লক্ষ্মী মেয়ে তুমি। আমি ওপরে গিয়েছিলাম, বলো না কাউকে। তুমি যদি আমায় একটুও ভালোবাসো, বলো না, তাহলে ভয়ানক বিপদ হবে যে। বলবে না বলো, এই আমার হাত ছুঁয়ে বলো। এরকম কথাবার্তা তার মুখে আমি কখনো শুনিনি। ঘাড় নেড়ে রাজি হলাম, কিন্তু মনের মধ্যে খটকাটা থেকেই গেল। গেলেই বা ওপরে, নিজেরই তো বাড়ি, এতে দোষ কি? আজও বুঝতে পারি না কি হয়েছিল সেদিন। আরও একদিন ছোট ঠাকুরদাকে ভাত দিয়ে আমায় বললেন, মীরা, একটু দাঁড়া, আসছি আমি, বলে
ওদের যে একটা গোয়ালের চালা ছিল তার পাশ দিয়ে কোথায় চলে গেলেন। যখন এলেন দেখি মুখ রাঙা, চোখ ছলছলে ভারী, আর চুলের গায়ে ছোট ছোট খড়ের খুঁটি লেগে রয়েছে। মুখ দেখে প্রশ্ন করতে সাহস হলো না। মনে হলো খড়ের গাদায় পড়ে কেঁদেছেন নাকি। কদিন পরে হঠাৎ একদিন সকালে উঠে দেখি বাড়ির যেন কিরকম একটা বিশ্রী থমথমে ভাব, সকলেই চুপচাপ। মা আমাকে ডেকে বারণ করে দিলেন তুষার মামির ঘরে যেন না যায় বা তার সঙ্গে যেন আমি না মিশি। একটু পরে বড় মামি এলেন আমাদের ঘরে। বললেন, দেখলে তো ঠাকুরজি, তখনই বলেছিলাম তোমার ভাই সাদা মন, ওসব বুঝতে পারেননি। এই দুঃখেই রাজীব ঠাকুরপো দেশটা কি হলো কিনা কে জানে। নইলে অমন সুন্দরী বউ আপনি পছন্দ করে বিয়ে করলে মানুষ কি আর অমনি করে ছেড়ে চলে যায়? মা গম্ভীরভাবে বললেন, কি জানি বড় বৌদি, মানুষ চেনা দায়। প্রতিমার মতো মুখ, দেখো কি বলবে তার ভেতরে পাপ আছে। বড় মামির দেখলাম যেন খুব খুশি খুশি ভাব। বললেন, ওগো ওই রূপ দেখেই সবাই মজে, জন্ম জন্ম যেন এমনই কুৎসিত হই বাবা। ছোটদের কাছে কেউ কিছু না বললেও দেখলাম জানতে কারুর বাকি নেই ব্যাপারটা। আমি বোকা। মামাতো বোন বিভা আমারই বয়সী হবে, আমায় চুপি চুপি বললে, জানিস তুষার কাকি রাত্রিরে চুপি চুপি কোথায় চলে গিয়েছিল, ভোরবেলা এসেছে। আমি থতমত খেয়ে বললাম, তাতে কি হয়েছে ভাই? বিভা, মিনা, শৈলী ঠেলাঠেলি করে হাসতে লাগলো। বললে, কি বোকা রে মিরিটা, তুষার কাকি খারাপ মেয়ে মানুষ, ওই জন্যই তো আমরা মিশি না, বুঝলি না? খারাপ মেয়ে মানুষের অর্থ ভালো করে বোধগম্য হবার বুদ্ধি আমার ছিল না। তবু কি যেন একটা অজানা আশঙ্কায় হাত পা ঠান্ডা হয়ে এলো। রান্নাঘরে দুধ খেতে গিয়ে দেখি পদ্মমাসি রান্না চাপিয়েছেন। অন্যদিন তুষার মামি রান্না করেন। আমার কেন জানি না চোখে জল এলো। দুধ না খেয়ে পালিয়ে এলাম। পদ্মমাসি পিছন থেকে তাড়া দিয়ে উঠলেন, চলে গেলি কেনলা, দুধ খেয়ে যা। বাবা, কলমির মেয়ে যেন ধিঙ্গি অবতার, রূপসী হলেই অনেক ঠাট হয়। তুষার মামির ওপর অবাধ অভিমানে আমার সমস্ত দিন বারে বারে চোখে জল আসছিল। কেন তিনি এত ভালো হয়েও খারাপ মেয়ে মানুষ হলেন? যদি খারাপ মেয়ে মানুষ হলেন, কেন আমাকে অত ভালোবাসলেন তাহলে? সমস্ত দিন তুষার মামিকে কেউ খেতেও ডাকলে না। একবার একবার মাত্র দেখেছিলাম ভাড়ার ঘরের পাশের ছোট্ট ঘরটায়, যেখানে রাজ্যের পুরনো লেপ তোষক ভাঙা বাক্স টাক্স গাদা করা আছে, চুপ করে বসেছিলেন জানলায়। আমার একবার মনে হচ্ছিল ঠিক যেন সেই অশোক বনের সীতার ছবিটা। সারা দিন বাড়িতে একটা চাপা কথাবার্তা, তলে তলে কি যেন সব কাণ্ড ঘটতে লাগলো। সন্ধেবেলা আবার বিভা হাঁপাতে হাঁপাতে এসে বললে, জানিস রে, তুষার মামিকে আর আমাদের বাড়ি রাখা হবে না, দাদু টাদু সবাই বলেছেন। আমি বাইরের ঘরের পিছনে জানলা দিয়ে শুনলাম, লুকিয়ে লুকিয়ে। দাদু বললেন, খারাপ দৃষ্টান্ত নাকি? দৃষ্টান্ত মানে কি রে? আমার তখন মানে বলবার অবস্থা নয়। কানে একটা কথা পাচ্ছিল, এ বাড়িতে আর রাখা হবে না। বললাম, তাহলে কোথায় থাকবেন? বিভা অবজ্ঞায় ঠোঁট উল্টে বললেন, যেখানে ইচ্ছে যা। ছোদ্দাতুও তো বলেছে বাড়ি ঢুকলে জুতো পেটা করবে হারামজাদিকে। বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে তাহলে? পরদিন সকালে কিন্তু আর কিচ্ছু চাপাচাপি থাকলো না। তুষার মামি নাকি নিজেই চলে গেছেন রাত্রে। শুধু তাই নয়, দিদিমার বাক্স থেকে নাকি 10টা টাকাও চুরি করে নিয়ে গেছেন। এখন যার যা ইচ্ছে হলো তাই বলতে লাগলো। বিন্দু ঝি পর্যন্ত বললে,
ওনার পেটে পেটে অনেক ছেনালি গো। আমি বলি, উনি ঘরের বউ, আমি ঝি মনীষী, বললে ভালো দেখাবে না, তাই চুপ করে থাকি। এই কদিন আগে রেতের বেলা দেখি কাপড়ের তলায় কলা পাতে মুড়ে কি নিয়ে যেন হন হন করে চলেছে পুকুর ঘাটের পানে। আমি বলি, হ্যাঁ কা বৌদিদি, রাত দুপুরে কোথায় যাচ্ছ? দিকে যেন ভূত দেখলে এমন চমকানি। বললে, এই ছেলেদের এটু পাত কখানা নিয়ে একেবারে ঘাটে যাচ্ছি গা ধুতে। রান্নার পর গা না ধুলে ঘুম আসে না, যা গরম। আমি বলি, হবেও বা, কিন্তু কেমন জানি সন্দেহ হলো। চোখে না দেখলে তো কিছুই বলতে নেই মা। কে নাকি পাড়ার এক গিন্নি একদিন ভাঙা শিব মন্দিরের ওখানে লুকিয়ে দুজন মানুষকে কথা বলতে শুনেছিলেন। এমনই আরো সব ছাইপাশ কথা। এরপর এক বাক্যে স্থির হয়ে গেল, ওরকম খারাপ স্ত্রীলোক গ্রামে নাকি আর নেই। বিদায় হয়েছে, লোকের হাড় জুড়িয়েছে, না হলে নাকি গায়ে সর্বনাশ হতো। কিন্তু গ্রাম থেকে যে তিনি বিদায় হননি, একটু বেলা হলেই সে কথা জানা গেল। চৌধুরীতে চণ্ডীমণ্ডপ বলে একটা ভাঙা মতন দালান ছিল আমার মামার বাড়ির কাছে। তার মধ্যেই খুঁজে পাওয়া গেল তুষার মামিকে। কড়ির গায়ে ঝাল লণ্ঠন ঝোলাবার যে বড় আংটা লাগানো ছিল, তাতেই দড়ির ফাঁস লাগিয়ে গলায় দিয়ে ঝুলছেন। সে কি বিভৎস! এত সুন্দর মুখ ওরকম হয়ে যায়, এ শুধু দেখেছি বলেই বিশ্বাস করতে পারি। তারপর যেন একটা ঝড় বয়ে গেল মামার বাড়ির ওপর দিয়ে। পুলিশ এলো, দারোগা এলো, পাড়ার লোক ভেঙে পড়ল। মামারা ছুটোছুটি করতে লাগলেন। মাকে সকলেই বারণ করেছিলেন দেখতে, তবু নাকি ছাদ থেকে দেখেছিলেন মা। ভয়ে কেবল মূর্ছা হতে লাগলো মার। ভোর রাত্রে দেখলাম আমার নাকি একটি ভাই হয়েছিল মরা। মার শরীরও খুব খারাপ, অনেক ডাক্তার আসতে লাগলো। এর জন্য সবাই তুষার মামিকেই দায়ী করতে লাগলো। আমারও তখন সে কথা মনে হয়েছিল। ভাইটিকে দেখতেও পেলাম না বলে এত কষ্ট হয়েছিল যে তুষার মামিকে হারানোর দুঃখও যেন কমে গেল আমার। ভীষণ রাগ হলো তার ওপর। তিনি এইসব কাণ্ড না করলে তো মার কিচ্ছু হতো না। কিন্তু বড় হয়ে বুঝেছি, যার যা নিয়তি তা ঘটবেই। যার কপাল মন্দ সেই নিমিত্তের ভাগী হয় মাত্র। তুষার মামি এমনই দুর্ভাগিনী ছিলেন যে মরেও কারোর করুণা পেলেন না। এরপরই আমরা বাবার সঙ্গে মিরাটে চলে এলাম। মার অসুখ শুনেই তিনি ছুটি নিয়ে গিয়েছিলেন। আসবার সময় দিদিমা কাঁদতে লাগলেন, বললেন, বাবা, বড় মুখ করে তুমি রেখে গিয়েছিলে, আমারই কপাল মন্দ, তাই এমন হলো। বাবা অবশ্য মুখে বললেন, আপনি কি করবেন, যা ভাগ্যে ছিল তা তো হবেই। কিন্তু আর কখনো পাঠাননি আমাদের মামার বাড়ির দেশে। যা গিয়েছি কলকাতায় ছোট মামার বাড়ি। মা একদিন তুষার মামির কাহিনী বলেছিলেন বাবাকে। বাবা কিন্তু শুনে বললেন, তোমাদের নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। মন্দ হলে গলায় দড়ি দেবেন কেন? চলে গেলেও তো পারতেন। মা বললেন, হয়তো সাহস হয়নি, নয়তো যার ভরসায় যাবে সে উপযুক্ত নয়। বাবা বললেন, তাকে ভালো হবার সুযোগ না দিয়ে লাঞ্ছনা করে সকলে মৃত্যুর মুখে ঠেলে দিলে। তুমি সাহস দেখিয়ে এখানে নিয়ে আসতে পারলে বুঝতুম। মা হাসলেন, বললেন, দেখোনি তাই বলছো, তাহলে হয়তো শেষ পর্যন্ত আমাকেই গলায় দড়ি দিতে হতো। বাবা কি উত্তর দিলেন শুনিনি। বললেন, মীরা, এক গ্লাস জল আনো। এসে আর সে কথা শুনলাম না। রহস্যময়ী তুষার মামি আমার কাছে চির রহস্যই রয়ে গেলেন। কত দিন চলে গেল, আজও মামার বাড়ির সেই রান্নাঘরের রোয়াকটা স্মরণ করলেই মনে হয় তুষার মামি মুখ বাড়িয়ে হেসে বলছেন, কি মীরা, দুধ খাবে? মুখ ধোয়া হয়েছে। ধপধপে মুখ, আগুন তাতে রাঙা হয়ে উঠেছে। আর সেই ফোটো দেওয়া লকেটটা সকালে রোদ পড়ে ঝকঝক করছে।
সেই প্রতিমার মতো মুখ, সে কি কলঙ্কিনীর? মৃত্যুমলিন বিভৎস ভয়ানক মুখটা যেন অন্য কারোর, আমার তুষার মামির নয়। কিছুদিন পরে চিঠিতে জানলাম রাজীব মামা নাকি নিজে ইচ্ছে করেই পুলিশে ধরা দিয়েছেন। মরুগে যা, কে আর তার কথা নিয়ে মাথা ঘামায়। তুষার মামি যখন নেই তখন আর। বন্ধুরা, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসবো কাহিনীর মঞ্চে। ততক্ষণের জন্য বিদায়।